ডেপুটি স্পিকারের চেয়ার ঘিরে যে ভয়ঙ্কর দাবা খেলা চলছে, পর্দার আড়ালে তা পুরো গল্পটা জানলে চমকে উঠবেন। গল্পটা শুরু হয়েছিল খুব সাদামাটাভাবেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আসছে, স্পিকার ডেপুটি স্পিকারের নির্বাচন হবে, এইটুকুই সবাই জানতেন। টেলিভিশনের পর্দায় সংসদ ভবনের চেনা দৃশ্য, চিফ হুইপের রুটিন সংবাদ সম্মেলন, বিরোধী দলের বৈঠক, সবকিছুই দেখে মনে হচ্ছিল এ তো চেনা ছবি। কিন্তু যারা ঢাকার ক্ষমতার করিডোরের গন্ধ চেনেন, তারা টের পাচ্ছিলেন যে অন্য কিছু। বাতাসে একটা অস্বস্তিকর টানাপোড়েনের গন্ধ, আর সেই গন্ধের উৎস খুঁজতে গিয়ে যে চিত্রটা বেরিয়ে আসছে তা যে কোনো রাজনৈতিক থ্রিলারকে হার মানায়। কেন্দ্রে একটাই প্রশ্ন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের চেয়ারে কে বসবেন? এই পদটিকে ঘিরে বিএনপি, জামাত ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি, এই তিন দলের ভেতরে যে জটিল, বহুস্তরীয় এবং অনেকের মতে রীতিমতো ভয়ঙ্কর একটা খেলা চলছে, সেটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। কিন্তু ভেতরের খবর যারা জানেন তারা বলছেন এ যেন দাবার বোর্ডের তৃতীয় পক্ষের একটি নিঃশব্দ যুদ্ধ। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সংসদীয় বৈঠক শেষে চিফ হুইপ নজরুল ইসলাম যখন সাংবাদিকদের সামনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠে কোনো নাটকীয়তা ছিল না। শান্ত গলায় বললেন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করা সম্পূর্ণ ভার দেওয়া হয়েছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল আমরা জানতে পারবো, এতটুকু বলেই তিনি থেমে গেলেন। জানানো হলো, বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হবে অধিবেশন। স্পিকারের চেয়ার খালি রেখেই কার্যক্রম শুরু হবে। এরপর নির্বাচন। সবকিছু শুনে মনে হলো রুটিনই স্বাভাবিক, প্রত্যাশিত। কিন্তু ঠিক সেই সময়ে সংসদ ভবনের অন্য একটি কক্ষে সম্পূর্ণ ভিন্ন একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাকক্ষে বসেছিল বিরোধী সংসদীয় দলের বৈঠক। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার কথায় প্রতিটি শব্দ মেপে বলা, প্রতিটি বাক্যের ভেতরে যেন একটি অর্থ লুকোনো। তিনি বললেন, তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত এখনই প্রকাশ করা হবে না। সিদ্ধান্তটা খোলাসা হবে তখন যখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আলোচনা হবে। তার এই একটি বাক্যই পুরো রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা আরও স্পষ্ট উত্তর চাইলে তাহের একটু মুচকি হেসে বললেন, আপনারা অনেকেই চৌকস সাংবাদিক, আমার কথাবার্তা যদি না বোঝেন তাহলে কিছু করার উপায় নেই। এই একটি বাক্যই যথেষ্ট ছিল বুঝে নেওয়ার জন্য জামাতের অবস্থান কতটা কঠোর, কতটা অনমনীয়। আর ঠিক এখানে গল্পের আসল মোড়। যে তথ্য এখন ঢাকার রাজনৈতিক বৃত্তে ফিসফিসিয়ে আলোচিত হচ্ছে তা হলো, বিএনপি বারবার, একবার নয়, দুবার নয়, সেদে সেদে এই ডেপুটি স্পিকার পদটি জামাতকে অফার করছে। সাধারণ হিসাব একটি, যে কোনো রাজনৈতিক দলের জন্য লোভনীয় প্রস্তাব। সংসদের দ্বিতীয় সর্বোচ্চ আসন কে না চাইবে? কিন্তু জামাত চায়নি। শুধু চায়নি বললে কম হবে, তারা এই প্রস্তাব ছুঁড়ে ফেলেছে এবং তা করছেন এমন ভাষায়, এমন দৃঢ়তায়, যা বিএনপির কেউ কেউ আশাও করেনি। জামাতের যুক্তি সোজা এবং ধারালো। তাদের বক্তব্য, জুলাই সনদে স্পষ্ট ভাষায় লেখা আছে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের। এটি কোনো দল বা অনুগ্রহের বিষয় নয়, এটি গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি অধিকার। বিএনপি যদি সত্যি জুলাই সনদ মানে, তাহলে এই পদ নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। এটি আপনা আপনি বিরোধী দলের কাছে আসবে। কিন্তু বিএনপি সেই পথে না হেঁটে যখন অনুগ্রহ করে পদ নিতে চাচ্ছে, তখন জামায়াত বুঝে নিয়েছে এর পেছনে অন্য কিছু রয়েছে। আর সেই অন্য কিছুটা কি, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিএনপি আসলে জুলাই সনদকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে একটা ব্যবস্থা দাঁড় করাতে চাইছে। জামাতের অভিযোগ আরও তীক্ষ্ণ, বিএনপির মুখে সনদের কথা বললেও ভেতরে ভেতরে সেই সনদকে লঙ্ঘন করার একটা সুচিন্তিত নীল নকশা তৈরি করে ফেলেছে। জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ একটি এবং সেটি বিরোধী দলের। কিন্তু যদি বিএনপি নিজেদের সুবিধা মতো সেই পদের সংখ্যা বাড়াতে চায় বা পদটি অন্য কাউকে দিতে চায়, তাহলে সেটা সনদের সরাসরি লঙ্ঘন। আর ঠিক এই মুহূর্তে গল্পে প্রবেশ করেছে তৃতীয় চরিত্র, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিএনপি যখন বুঝতে পারল জামাতকে কোনোভাবেই পদের লোভ দেখিয়ে বশ করা যাচ্ছে না, তখন তাদের চোখ ঘুরে গেল এনসিপির দিকে। এমনটাই বলা হচ্ছে। আর বিএনপি নাকি খুব ভালো করে জানছে ক্ষমতার প্রতি এনসিপির আকর্ষণ কতটা গভীর। বলা হচ্ছে এনসিপি আগে থেকে এই পদটি পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল। তারা তাদের সদস্য সচিব আখতার হোসেনের নাম পর্যন্ত প্রস্তাব করে রেখেছিলেন জামাতের কাছে, যেন জামাতে বিরোধী দলের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়।
এই তথ্য সত্য হলে বোঝা যায় যে পদের জন্য এনসিপির আগ্রহ কতটা তীব্র। আর এখানে আসে সেই চূড়ান্ত প্রমাণ যা আজ রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশলের অন্যতম স্থপতি হিসেবে যাকে গণ্য করা হয় সেই ফাহাম আব্দুস সালাম, যিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই এবং বিএনপির অঘোষিত থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম মুখ, তিনি সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছেন যা পড়লে পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়। তার লেখার সারমর্ম ছিল এরকম: জামায়াতে ইসলামী যখন ডেপুটি স্পিকারের পদ নিতে রাজি নয়, তখন তাদের ওপর জোরাজুরি করা মোটেও সমীচীন হবে না। এতে তাদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে, যা কারোরই কাম্য নয়। অতএব বিএনপির উচিত হবে এই পদটি এনসিপিকে অফার করা। আর এনসিপিও যদি তা না নেয়, তাহলে স্বতন্ত্র সংসদ সদস্যর মধ্য থেকে কাউকে বেছে না হোক। এই স্ট্যাটাসটি পড়ার পর রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এ শুধু একটি ফেসবুক পোস্ট নয়, এ যেন আগামী দিনের রাজনৈতিক মানচিত্রের একটি সাংকেতিক ড্রাফট। যারা এই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাদের বিশ্লেষণ অত্যন্ত উদ্বেগজনক। তারা বলছেন, বিএনপির প্রথম লক্ষ্যবস্তু ছিল জামায়াত। পদের মোহ দেখিয়ে জামাতের বাগে আনার চেষ্টা ছিল, কিন্তু জামাতের সেই ফাঁদে পা দেয়নি। এখন দ্বিতীয় লক্ষ্যবস্তু এনসিপি, আর এনসিপি যদি ক্ষমতার টানে এই পদ গ্রহণ করে নেয়, তাহলে দেশের মানুষের কাছে তাদের প্রকৃত চরিত্র উন্মোচন হয়ে যাবে। মানুষ বুঝে যাবে কে রাষ্ট্র মেরামতের জন্য রাজনীতি করছে আর কে পদের লোভে রাজনীতির মুখোশ পরে আছে। বৃহস্পতিবার সকালে যখন সংসদীয় স্পিকার, ডেপুটি স্পিকারের নির্বাচন করা হবে, তখন এই প্রশ্নের উত্তর মিলবে কিনা কেউ নিশ্চিত নন। কিন্তু এটা নিশ্চিত যে ডেপুটি স্পিকারের একটি মাত্র চেয়ারকে ঘিরে যে রাজনৈতিক দাবা খেলা চলছে, তা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে কারা কিভাবে দাঁড়িয়ে আছে তার একটি নির্মম প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবিতে কেউ সৎ, কেউ ধূর্ত, আবার কেউ হয়তো শুধুই সুযোগ সন্ধানী, সেটা সময় বলে দেবে।